ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ এই টপিকটি থেকে এর আগে আমি এই ক্লাসটি করেছি। আর এই ক্লাসটিতে আমরা ভৌমজল কি সেই সম্পর্কে ডিটেলসে জেনেছি, তাই তো? তো তুমি যদি এই ক্লাসটি দেখে না থাকো তো এই ক্লাসটি দেখে নিও। এই ক্লাসের লিঙ্ক আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আজকের ক্লাসে আমরা এই ভৌমজল কিভাবে ক্ষয় কাজ করে, ভৌমজল কিভাবে ক্ষয় কাজ করে অর্থাৎ ভৌমজলের ক্ষয় কাজের প্রক্রিয়া এবং ভৌমজলের কাজের ফলে গঠিত কার্স্ট ভূমিরূপ, এই কার্স্ট ভূমিরূপ কি সেই সম্পর্কে ডিটেলসে জানবো, ঠিক আছে? এবং অ্যাকচুয়াল ছবি যে কার্স্ট ভূমিরূপ দেখতে কেমন হয় সেগুলো তোমাদের দেখিয়ে দেব, যেন তোমাদের বুঝতে খুব সহজ হয়, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে মানে থার্ড ক্লাসে আমরা এই কার্স্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে জানব এবং ফোর্থ ক্লাসে কার্স্ট অঞ্চলের সঞ্চয়জাত ভূমিরূপগুলি সম্পর্কে জানব, ঠিক আছে? কিন্তু দেখবে তোমাদের উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের সিলেবাসে এই যে কার্স্ট অঞ্চলের ক্ষয়জাত ভূমিরূপ, বহু ক্ষয়জাত ভূমিরূপ গঠিত হয়। তো সব ক্ষয়জাত ভূমিরূপগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আবার সঞ্চয়জাত ভূমিরূপের ক্ষেত্রেও ঠিক তাই। সবগুলো যতগুলো সঞ্চয়জাত ভূমিরূপ কার্স্ট অঞ্চলে গঠিত হয় সবগুলো কিন্তু তোমাদের সিলেবাসে নেই। তোমরা সিলেবাসটা দেখে নিতে পারো, তোমাদের বইয়ের সামনে সিলেবাস দেওয়া আছে। ওকে, তো তোমাদের সিলেবাসে যে ভূমিরূপগুলো দেওয়া আছে আমি সেই ভূমিরূপগুলো নিয়ে এই পরের ক্লাসগুলোতে ডিসকাশন করব। তো প্রথমেই আমরা এই ভৌমজলের ক্ষয় কাজের প্রক্রিয়া সম্পর্কে জেনে নিয়ে চলো, ঠিক আছে? দেখো, এর আগের ক্লাসে আমরা হিমবাহের ক্ষয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে জেনেছি, তাই তো? মনে করো এই কোনো পাহাড়ের ঢাল বরাবর হিমবাহ প্রবাহিত হচ্ছে, তাই তো? তো এই হিমবাহ তার প্রবাহ পথে কি করবে? ক্ষয় করবে, ক্ষয় করে কি করবে? ক্ষয়জাত ভূমিরূপ গঠন করবে, তাই তো? তো হিমবাহ যে পথেই প্রবাহিত হোক না কেন, হিমবাহ যে দিক দিয়েই প্রবাহিত হোক না কেন, সেখানেই কি করবে? ক্ষয় করবে, সঞ্চয় করবে, ক্ষয়জাত ভূমিরূপ গঠন করবে এবং সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করবে, ঠিক আছে? কিন্তু ভৌমজলের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়। কিরকম দেখো, মনে করো এই প্রবেশশীলা অপ্রবেশশীলা তোমরা সেগুলো জানো। এই মনে করো ভৌম জল স্তর, তো এই যে ভৌম জল স্তর আছে, তো এই ভৌম জল স্তর বা এই ভৌমজল যে ক্ষয় করবেই তা কিন্তু নয়। মানে ভৌমজল ভূ অভ্যন্তরে যেখানে আছে সেখানেই, মানে যেখানেই আছে সেখানেই যে ক্ষয় করবে সেরকমটা কিন্তু নয়, ঠিক আছে? যেমন দেখো, আমরা গাঙ্গেয় সমভূমি অঞ্চলে আছি, তো গাঙ্গেয় সমভূমি অঞ্চলের সব জায়গাতেই মাটির তলায় ভৌমজল সঞ্চিত আছে, ঠিক আছে? কিন্তু এই গাঙ্গেয় সমভূমির মাটির তলায় যে ভৌমজল আছে সেই ভৌমজল কিন্তু ক্ষয় করছে না বা ক্ষয়জাত ভূমিরূপ গঠন করছে না, ঠিক আছে? তার মানে হিমবাহ যে পথেই প্রবাহিত হোক না কেন সেই পথেই ক্ষয় করবে, কিন্তু ভৌমজল ভূ অভ্যন্তরে থাকলে যেখানেই থাক না কেন সেখানেই যে ক্ষয় করবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই, ঠিক আছে? তো তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন যাচ্ছে, তাহলে ভৌমজল কোথায় ক্ষয় করে, তাই কি না? তাই তো, যে ভৌমজল কোথায় ক্ষয় করে, ক্ষয় করে কোথায় ক্ষয়জাত এবং সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করে, কোথায় কার্স্ট ভূমিরূপ গঠন করে, তাই তো? দেখো, ভৌমজল শুধুমাত্র সেখানেই ক্ষয় কাজ করবে যেখানকার ভূপৃষ্ঠের উপরিভাগে, ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের উপরিভাগে কিছুটা গভীরতা পর্যন্ত চুনাপাথর, ডলোমাইট, চক, জিপসাম এই শিলাস্তরগুলো আছে, ঠিক আছে? যেমন মনে করো যদি এখানকার এই যে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের উপরিভাগে এই গভীরতা পর্যন্ত এইটুকু অংশে চুনাপাথর, ডলোমাইট, চক বা জিপসাম এই শিলাস্তরগুলো আছে, ঠিক আছে? তাহলেই কিন্তু এই যে ভৌমজল ভূ অভ্যন্তর অবস্থান করছে সেই ভৌমজল ক্ষয় কাজ করবে এবং ক্ষয়জাত ভূমিরূপ গঠন করবে, ঠিক আছে? আর যদি এখানে শিলাস্তর না থাকে, কি এই চুনাপাথর, ডলোমাইট, চক, জিপসাম এগুলো না থাকে, তাহলে এই ভৌমজল আর শিলাস্তরকে ক্ষয় কাজ করবে না এবং ক্ষয়জাত ভূমিরূপ গঠনও করবে না, ঠিক আছে? দেখো, তো এই যে শিলাস্তরগুলো, এই শিলাগুলো চুনাপাথর, ডলোমাইট, চক, জিপসাম এগুলো একদিকে প্রবেশ্য শিলা, আর প্রবেশ্য শিলা কি তোমরা জানো, যার ভেতর দিয়ে কি জল চুইয়ে প্রবেশ করতে পারে, তাই তো? তো এই শিলাগুলো বা শিলাস্তরগুলো একদিকে যেমন প্রবেশ্য শিলা,
অন্যদিকে তেমনি এই শিলাগুলো দ্রাব্য শিলা, অর্থাৎ জল পেলে বা জলের সংস্পর্শে এই শিলাস্তরগুলো কি গলে যায় বা দ্রবীভূত হয়ে ক্ষয়ে যায়। তোমরা আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, এই চুনাপাথর ডোলোমাইট এই শিলাগুলোর এক বিশেষ বৈশিষ্ট্য আছে। ঠিক আছে, বৈশিষ্ট্য কেমন দেখো, যে এই শিলাগুলো যত উষ্ণতা বা তাপ পাবে, যত উষ্ণতা বা তাপ পাবে এই শিলাগুলো, চুনাপাথর ডোলোমাইট চক, এই শিলাগুলো তত শক্ত ও কঠিন হবে। কি বলছি, যত তাপ পাবে বা যত উষ্ণতা পাবে তত এই শিলাগুলো শক্ত ও কঠিন হবে, ক্ষয় হবে না। কিন্তু এই শিলাগুলোই যদি আবার জলের সংস্পর্শে আসে তখন কি হবে, জলের সংস্পর্শে এলে চুনাপাথর ডোলোমাইট এরা আবার দ্রবীভূত হয়ে যায়, তখন কিন্তু আর শক্ত হয় না, কি হয়, দ্রবীভূত হয়ে ক্ষয়ে যায় বা গলে যায়, তাই তো। কিন্তু এখানেও একটা ব্যাপার আছে যে সব জলে, মানে বিশুদ্ধ জলে কিন্তু মনে রাখবে, বিশুদ্ধ জলে চুনাপাথর ডোলোমাইট দ্রবীভূত হয় না। কি বললাম, বিশুদ্ধ জলে চুনাপাথর ডোলোমাইট এরা কিন্তু দ্রবীভূত হয় না, গলে যায় না। কিন্তু বৃষ্টির জলে আবার গলে যায়। কেন গলে যায়, তার কারণ হচ্ছে কি দেখো, যে বৃষ্টি ফোঁটা যখন বায়ুমণ্ডল ভেদ করে ভূপৃষ্ঠে এসে পড়ে, পতিত হয়, তখন বায়ুমণ্ডলের কিছু কার্বন ডাই অক্সাইড এই বৃষ্টি ফোঁটার সঙ্গে যুক্ত হয়ে যায়। কিরকম রিয়াকশনটা দেখো, যে H2O বৃষ্টির জল প্লাস CO2, তাহলে বৃষ্টির জলের সঙ্গে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে গেল, গিয়ে H2CO3, এটা মৃদু কার্বনিক অ্যাসিড। কি বলছি, মৃদু কার্বনিক অ্যাসিড, H2CO3 এটা কার্বনিক অ্যাসিড। তাহলে বৃষ্টির জলটা কি বিশুদ্ধ জল নয় কিন্তু, ঠিক আছে। রাসায়নিক দিক থেকে বৃষ্টির জল বিশুদ্ধ জল নয়, বৃষ্টির জলটা কি মৃদু কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। আর এই চুনাপাথর ডোলোমাইট গোলাতে মৃদু কার্বনিক অ্যাসিডেরই প্রয়োজন, ঠিক আছে। তো এবার কি হয় দেখো, তাহলে বৃষ্টির জল দ্রবীভূত হয়, এবার বৃষ্টির জল কি হয়, ভূপৃষ্ঠে পড়লো, ঠিক আছে। এবার ভূপৃষ্ঠে পড়লে কি হবে, বৃষ্টির জল ভূপৃষ্ঠে পড়লে ভূপৃষ্ঠের উপরের যে শিলাস্তর আছে, এই চুনাপাথর ডোলোমাইট থাকলে সেগুলোকে দ্রবীভূত করবে, ক্ষয় করবে, তাই তো। আবার যখন চুইয়ে যাবে, তখন চুইয়ে যাওয়ার সময় কি করবে, চুইয়ে যাওয়ার সময় সেটা কি করবে, এই চুইয়ে যাওয়ার সময় চুনাপাথর ডোলোমাইট এগুলোকে ক্ষয় করবে। আবার ওই বৃষ্টির জলে যখন ভৌমজল হিসাবে কি স্থির হবে, ভৌমজলের ভাণ্ডার গঠন করবে, তাহলে এই ভৌমজলের ভাণ্ডার যে গঠন হলো সেটা তো বৃষ্টির জলই, তাই তো। বৃষ্টির জল চুইয়ে গিয়েই ভৌমজলের ভাণ্ডার গঠন করলো, তাই তো। তাহলে তখন সেই ভৌমজলও কি করবে, তার চারপাশে শিলাস্তরকে দ্রবীভূত করবে বা ক্ষয় করবে, ঠিক আছে। কিরকম দেখো কিভাবে হয়, এই রিয়েকশনটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, তো এই চুনাপাথর ডোলোমাইট এরা কি রাসায়নিক নাম কি, ক্যালসিয়াম কার্বনেট, তাই তো। এবার দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট, এটা CaCO3 মানে ক্যালসিয়াম কার্বনেট, এর সঙ্গে যুক্ত হয় বৃষ্টির জল মানে H2CO3 কি মৃদু কার্বনিক অ্যাসিড, উৎপন্ন হয় এটা CaHCO3 মানে ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে বৃষ্টির জল মিশলো, কি তৈরি হলো, ক্যালসিয়াম বাইকার্বনেট উৎপন্ন হয়। তো এবার এই ক্যালসিয়াম বাইকার্বনেট জলের সঙ্গে খুব সহজেই দ্রবীভূত হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো, এই বৃষ্টির জলের দ্বারা বা মৃদু কার্বনিক অ্যাসিড দ্বারা এই চুনাপাথর ডোলোমাইট চক এই যে দ্রবীভূত হয়, তাই তো। তো দ্রবীভূত এই হওয়ার এই প্রক্রিয়াটাকেই বলা হয় কার্বনেশন বা অঙ্গার যোজন প্রক্রিয়া। খুব ভালো করে মনে রাখবে, এবং এটা তোমরা জানো, রাসায়নিক আবহবিকারে পড়েছো, তাই তো। তাহলে চুনাপাথর ডোলোমাইট চক এগুলো কোন প্রক্রিয়ায় দ্রবীভূত হয়, কোন প্রক্রিয়ায়, কার্বনেশন বা অঙ্গার যোজন প্রক্রিয়ায় দ্রবীভূত হয়, ঠিক আছে। আবার দেখো, আবার এই যে জিপসাম আছে, এই যে জিপসাম, হ্যালাইট সৈন্ধব লবণ, এরা বৃষ্টির জল বা মৃদু কার্বনিক অ্যাসিডে তো দ্রবীভূত হয়ই, পাশাপাশি এরা সাধারণ জলেও দ্রবীভূত হয়ে যায়। ক্লিয়ার, কি বলছি, এরা সাধারণ জলেও দ্রবীভূত হয়ে যায়। তো এই যে সাধারণ জলে যে দ্রবীভূত হয়ে যায়, তো এই সাধারণ জলে দ্রবীভূত হওয়ার এই প্রক্রিয়াটাকে কি বলা হয়, দ্রবণ প্রক্রিয়া, তাই তো। তাহলে এই চুনাপাথর গঠিত অঞ্চলে যেখানে চুনাপাথর, ডোলোমাইট, চক, জিপসাম, হ্যালাইট, সৈন্ধব লবণ এগুলো আছে, সেখানে কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় হবে, বুঝতেই পারছো, কোন কোন প্রক্রিয়ায় ক্ষয় হবে, কি
কার্বনেশন বা অঙ্গারযোজন একটা প্রক্রিয়া, আর কি দ্রবণ প্রক্রিয়া। এই দুটা প্রক্রিয়ায় কি হবে, এই চুনাপাথর, ডোলোমাইট, চক, জিপসাম, হ্যালাইট, সৈন্ধব লবণ এগুলো দ্রবীভূত হয়। ঠিক আছে। আর এই চুনাপাথর গঠিত অঞ্চলে এই কার্বনেশন বা অঙ্গারযোজন প্রক্রিয়া এবং দ্রবণ প্রক্রিয়ায় শিলাস্তর ক্ষয় হয়ে যে ভূমিরূপ গঠন করে, ক্ষয় এবং সঞ্চয়, ক্ষয় হলে সঞ্চয় হবেই, তাই কি না? ক্ষয় এবং সঞ্চয় হয়ে যে ভূমিরূপ গঠন করে সেই ভূমিরূপটাকেই কি কার্স্ট ভূমিরূপ বলে। তাহলে কার্স্ট ভূমিরূপ গঠিত হবে কোন শিলাস্তরে? চুনাপাথর, ডোলোমাইট, চক, জিপসাম এইসব শিলাস্তরে কার্স্ট ভূমিরূপ গঠিত হবে। ঠিক আছে। তাহলে এবার বলো দেখি যে কার্স্ট ভূমিরূপ, আমরা ধরো এই হিমবাহের ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপগুলো পড়ি সেগুলো কোথায়? সব ভূপৃষ্ঠের উপরে হয়। নদীর ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপ কোথায়? ভূপৃষ্ঠের উপরে হয়। মাটির তলায় হয় কি? মাটির তলায় হয় না। কিন্তু এই ক্ষেত্রে কি হবে দেখো, এই ক্ষেত্রে তাহলে এই যে ভূপৃষ্ঠের উপরিভাগে কি আছে, মনে করো চুনাপাথর, ডোলোমাইট আছে, তাহলে বৃষ্টির জল পড়লো এর মধ্যে, তাহলে বৃষ্টির জলে কি হবে, এই চুনাপাথর, ডোলোমাইট কি দ্রবীভূত হবে, তাই তো, মানে ক্ষয় হবে, তাই তো, ক্ষয় হয়ে ভূপৃষ্ঠের উপরেও বিভিন্ন ভূমিরূপ তৈরি হবে। ঠিক আছে। আবার ভূ অভ্যন্তরে যখন চুইয়ে যাবে, এই ডোলোমাইট চুনাপাথরের স্তরের ভিতর দিয়ে যখন চুইয়ে যাওয়ার সময় তো শিলাস্তরকে কি করবে, দ্রবীভূত করবে, তাই তো। আবার এই যে গিয়ে নিচে ভৌমজলের ভান্ডার তৈরি করলো, সেই ভৌমজলও কি করবে, তার যে শিলাস্তরের মধ্যে ভৌমজলটা আবদ্ধ আছে সেই শিলাস্তরকে ক্ষয় করবে, বা তার পাশের শিলাস্তরকে কি করবে, মানে এই জলের সংস্পর্শে যে শিলাস্তর আসবে, মানে এই চুনাপাথর, ডোলোমাইট এগুলো যেগুলো আসবে সেগুলো কি হবে, দ্রবীভূত হবে, তাই কি না। ফলে কার্স্ট অঞ্চলে কি এই ভূপৃষ্ঠে যেরকম ভূমিরূপ গঠিত হয় তেমনি অদ্ভুত, এটা খুব মজার, কি মাটির তলায় ভূ অভ্যন্তরেও ভূমিরূপ গঠিত হয়। এবার তোমরা পরপর এই ছবিগুলি দেখো। চুনাপাথর গঠিত অঞ্চলে ভৌমজলের ক্ষয়ের ফলে ঠিক এরকম ভূমিরূপের সৃষ্টি হয়, আর বিশাল এলাকা জুড়ে এরকম ভূমিরূপের সৃষ্টি হলে তাকে কার্স্ট ভূমিরূপ বলে। এবার দেখো, যদি প্রশ্ন হয় যে নিচের কোন শিলাগঠিত অঞ্চলে কার্স্ট ভূমিরূপ গঠিত হয়, অপশন এ চুনাপাথর ও ডোলোমাইট, অপশন বি গ্রানাইট ও বেসাল্ট, অপশন সি কাদা পাথর ও বেলে পাথর, অপশন ডি সবকটিতে। তাহলে বুঝতেই পারছো উত্তর কি হবে, চুনাপাথর ও ডোলোমাইট। ঠিক আছে। আবার যদি প্রশ্ন হয় যে নিচের কোন প্রক্রিয়ায় কার্স্ট ভূমিরূপ গঠিত হয়, অপশন এ অক্সিডেশন, অপশন বি কার্বনেশন, অপশন সি হাইড্রেশন, অপশন ডি হাইড্রোলিসিস। বুঝতেই পারছো উত্তর কি হবে, কার্বনেশন প্রক্রিয়ায় বা অঙ্গারযোজন প্রক্রিয়ায়। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই যে কার্স্ট ভূমিরূপ, এই কার্স্ট ভূমিরূপ কথাটি কোথা থেকে কিভাবে এলো। ঠিক আছে। দেখো, এই কার্স্ট একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। ঠিক আছে। দেখো, তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এটা মনে করো ভূমধ্য সাগর। ঠিক আছে। ভূমধ্য সাগরের এটা একটা উপসাগর, এর নাম আড্রিয়াটিক উপসাগর। কি বলেছি, আড্রিয়াটিক উপসাগর। আর আড্রিয়াটিক উপসাগরের এটা কি পূর্ব দিকের এই উপকূলটাকে বলা হয় ডালমেশিয়ান উপকূল। কি বলছি, ডালমেশিয়ান উপকূল। ঠিক আছে। তো এই ডালমেশিয়ান উপকূলে এখানে একটা পর্বত আছে যার নাম দিনারিক আল্পস, পার্বত্য অঞ্চল আছে যার নাম দিনারিক আল্পস। এই দিনারিক আল্পস পার্বত্য অঞ্চলের মধ্যেই একটা মালভূমি আছে যার নাম ক্রাস মালভূমি। কি বলছি, যার নাম ক্রাস মালভূমি। এই ক্রাস মালভূমি 480 কিলোমিটার দীর্ঘ এবং 80 কিলোমিটার প্রশস্ত, এবং পুরো মালভূমিটাই চুনাপাথর, ডোলোমাইট, জিপসাম, চক এইসব শিলা দ্বারা গঠিত। ফলে ওই ক্রাস মালভূমিতে যেহেতু চুনাপাথর, ডোলোমাইট, চক এইসব ভূমিরূপ মানে এইসব শিলাস্তর দ্বারা গঠিত, ফলে বৃষ্টির জলের বা ভৌমজলের ক্ষয়ের ফলে যে বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গঠিত হয়েছে সেই ভূমিরূপটাকে বলা হয়েছে কার্স্ট ভূমিরূপ। ঠিক আছে। তো এই দিনারিক আল্পস মানে ক্রাস মালভূমির এই কার্স্ট ভূমিরূপের নাম অনুসারে, ঠিক আছে, পৃথিবীর যত জায়গায় চুনাপাথর গঠিত অঞ্চলে এরকম ভূমিরূপ তৈরি হয়েছে সব ভূমিরূপকে বলা হচ্ছে কার্স্ট ভূমিরূপ, বা সব ভূমিরূপকে বলা হয় কার্স্ট ভূমিরূপ। ঠিক আছে। তোমরা ছবিটাতে লক্ষ্য করো, এই ছবিটাতে দেখো
যে এই হচ্ছে আড্রিয়াটিক উপসাগর, ঠিক আছে, আড্রিয়াটিক উপসাগরের পূর্ব উপকূল, পূর্ব দিকের উপকূল। দেখো এখন দেশটার নাম না, এখন এই কাস্টভূমিরূপটা বা দিনারিক আলস পড়ছে, দেশটার নাম হচ্ছে বসনিয়া হার্জেগোভিনা, কিন্তু আগে নাম ছিল যুগোস্লোভিয়া। তো এই পূর্বতন যুগোস্লোভিয়াতে আছে বা বর্তমানে এই বসনিয়া হার্জেগোভিনা, ঠিক আছে, ডালমেশিয়ার উপকূলের এই দেশের মূল কার্স্ট ভূমিরূপটি অবস্থান করছে। এবার দেখো উৎপত্তি ও বৈশিষ্ট্য অনুযায়ী এই কার্স্ট ভূমিরূপের আবার কিছু উপনাম আছে, ঠিক আছে। যেমন দেখো হলোকাস্ট, মনে রাখবে খুব ভালো করে কিন্তু, যে চুনাপাথর ডোলোমাইট এইসব শিলাস্তরে যে কার্স্ট ভূমিরূপ গঠিত হয় সেটাই হলোকাস্ট। তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যে কাস্ট ভূমিরূপের কথা বলেছি সেটা কি হলোকাস্ট, তাই তো। তো হলোকাস্টটাই হচ্ছে কি বলতো প্রকৃত কাস্ট ভূমিরূপ, ঠিক আছে। এরপরে দেখো ফ্লুভিও কাস্ট কীরকম, যে তোমরা দেখবে এরপরে পড়াবো যে চুনাপাথর গঠিত অঞ্চল অনেক সময় কি হয়, ভূ অভ্যন্তর মাটির তল দিয়ে ভূমির নিচ দিয়ে নদী প্রবাহিত হয়, সুড়ঙ্গ তৈরি করে নদী প্রবাহিত হয়, ঠিক আছে। তো এই কাস্ট অঞ্চলে বা চুনাপাথর গঠিত অঞ্চলে যদি নদীর জল ক্ষয়কাজ করে কার্স্ট ভূমিরূপ গঠন করে তখন সেটাকে ফ্লুভিও কাস্ট বলা হয়, ঠিক আছে। এরপর দেখো নিভাল কাস্ট কীরকম, শীতল জলবায়ু অঞ্চলে যেখানে নিয়মিত তুষারপাত হয় এবং তুষার থেকে তুষার গলে জলের তৈরি হয়, সেখানে যদি দ্রাব্যশিলা থাকে তাহলে সেখানেও এই কার্স্ট ভূমিরূপের মতো ভূমিরূপ গড়ে ওঠে, ঠিক আছে। তো সেই ভূমিরূপটাকে ওই শীতল জলবায়ু অঞ্চলের গঠিত এই কার্স্ট ভূমিরূপের মতো দেখতে ভূমিরূপটাকে নিভাল কাস্ট বলা হয়, ঠিক আছে। পরে দেখো সিউডোকাস্ট কীরকম, যে যদি চুনাপাথর ডোলোমাইট ছাড়া, দ্রাব্যশিলা ছাড়া অন্য কোনো শিলায় কার্স্ট ভূমিরূপের মতো দেখতে যদি ভূমিরূপ গঠিত হয় তখন সেটাকে সিউডোকাস্ট বা ছদ্মকাস্ট বলে, ঠিক আছে। আবার দেখো এপিকাস্ট কিরকম, মনে করো এটা চুনাপাথর গঠিত অঞ্চল আছে, এটা ভূ অভ্যন্তরের দিক, ঠিক আছে। যদি চুনাপাথর গঠিত অঞ্চলে কাস্ট ভূমিরূপ এই ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে কিছুটা গভীরে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে গঠিত হয় তখন সেটাকে বলা হয় এপিকাস্ট, ঠিক আছে। আর কাস্ট ভূমিরূপ যদি ভূ অভ্যন্তরে, ভূমির থেকে ভূপৃষ্ঠ থেকে অনেকটা গভীরে ভূ অভ্যন্তরে গঠিত হয় তখন সেটাকে বলা হয় এন্ডোকাস্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু ছোট প্রশ্ন আসতেও পারে, ওকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে পরের ক্লাসে।